আজকের লেকচার আমি রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি সাধারণত কি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর এসে থাকে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষাগুলোতে অনেক বেশি আকারে এসে থাকে। তো সেটি আলোচনা করার আগে আমাদের অবশ্যই কি আয়নীকরণ শক্তির সংজ্ঞাটি জানতে হবে। তো আমি সেটি লিখে রেখেছি, এখন আমি সেটি দেখাচ্ছি এখানে। তো কি প্রথমত কি গ্যাসীয় অবস্থায় মৌলটি অবশ্যই গ্যাসীয় অবস্থায় নিতে হবে এবং আমরা কয় মোল নিয়ে কাজ করব? 1 মোল, n=1 আর কি। তো n=1 মোল নিয়ে কাজ করব। তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিঃস্থ স্তর থেকে 1 মোল ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে 1 মোল কি ধনাত্মক আয়ন পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে উক্ত মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো এখন আমরা উদাহরণ দেখলে আসলে এটা বেশি ক্লিয়ার হব। তো আমরা যদি ধরি একটা উদাহরণ ধরি সোডিয়াম। তো এই সোডিয়ামটাকে কি অবস্থায় নিছি? গ্যাসীয় অবস্থায়। এই গ্যাসীয় অবস্থায় সোডিয়ামকে কি করতেছি? সোডিয়াম কয় মোল নিছি? আমরা 1 মোলও নিছি। তো 1 মোলও নেওয়ার পরে আমরা কি করতেছি? এখান থেকে 1 মোলও, এটা অবশ্যই কি বিচ্ছিন্ন একটি পরমাণু। এই 1 মোল থেকে আমরা কি করব? একটি ইলেকট্রন অপসারণ করব, মানে একটি ইলেকট্রন মাইনাস করব। তো একটি ইলেকট্রন মাইনাস অপসারণ করার পরে এই যে কি করতেছি, 1 মোল পরিমাণ কি ধনাত্মক যে আয়ন তৈরি করতেছি, একটি যে ধনাত্মক আয়ন তৈরি করছি, ঠিক আছে? এই যে ধনাত্মক আয়ন তৈরি করলাম অসীম দূরত্ব নিয়ে, ঠিক আছে? অসীম দূরত্ব নিয়ে 1 মোল কি ধনাত্মক আয়ন তৈরি করছি। আর এই 1 মোল পরিমাণ ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি কি প্রয়োজন হয়েছে আমার, সেই শক্তিটাকে কি বলতেছি আমরা? আয়নীকরণ শক্তি। তো এখন আমরা বুঝতেই পারলাম আয়নীকরণ শক্তি কাকে বলে। তো আরেকটু ডিটেলসে বুঝতে গেলে আমাদের বেসিক যে জ্ঞানটি সেটি জানতে হবে। তো বেসিক ব্যাখ্যাটি আমি এখন দেব। আর এটা মনে রাখতে হবে, আয়নীকরণ শক্তিটা অবশ্যই কি একটি পর্যায়বৃত্ত ধর্ম। আয়নীকরণ শক্তি একটি কি পর্যায়বৃত্ত ধর্ম। ধরি একটি আমরা বিকার নিলাম, বিকারে জাস্ট একটি সোডিয়াম রাখলাম বা ম্যাগনেসিয়াম যেটি বলে, এখানে সোডিয়ামই নিলাম এবং নিচে থেকে কি করলাম? আমরা আগুন দিতেছি, ঠিক আছে? এই যে আগুন দিতেছি, ধরলাম এটা কয় মোল আছে? এটা 1 মোল পরিমাণ আছে। এই 1 মোল পরিমাণ সোডিয়াম আছে। আর সোডিয়ামরে আগুন দেওয়ার পর আমরা কি করতেছি? আগুন বলতে আমি এখানে শক্তি বোঝাচ্ছি। তো আগুন দেওয়ার পর আমরা এই যে কি 1 মোল পরিমাণ কি এই মৌল থেকে আমরা কি একটি ধনাত্মক আয়ন তৈরি করতেছি। এই যে ধনাত্মক আয়ন মানে আয়নীকরণ শক্তি বলতে আয়ন তৈরি করা বোঝায়। তো এই যে আয়ন তৈরি করতেছি, আর এই আয়নটা তৈরি করতে এই যে পরিমাণ শক্তি, মানে এই যে হিট দিতেছি আমরা, যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে এবং খরচ হয়ে যে মানে ধনাত্মক আয়নটি তৈরি হলো, এই আয়নটাকে বলে এই মৌলের কি আয়নীকরণ শক্তি। তো আমরা বেসিক্যালি আমরা বুঝতে পারছি এটা। আর আয়নীকরণ শক্তিটা আসলে কি, যেহেতু আমরা কি এখানে তাপ দিচ্ছি, তো এটা কি হচ্ছে? এটা হলো তাপহারী বিক্রিয়া। তো আয়নীকরণ শক্তি একটি কি আয়নীকরণ শক্তি একটি তাপহারী বিক্রিয়া। কারণ আমরা হিট দিতেছি, এখানে কোনো হিট উৎপন্ন হচ্ছে না। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু হিট উৎপন্ন হয়, কিন্তু এখানে কিন্তু হিট উৎপন্ন হয় না আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। তাই কি আয়নীকরণ শক্তি কি ডেল S = কি পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু কি একটি তাপহারী বিক্রিয়া। আর অবশ্যই আয়নীকরণ শক্তির কি গ্রাফটি কেমন হবে? তাহলে আয়নীকরণ শক্তির গ্রাফটি হবে এমন, জাস্ট যদি সোডিয়ামকে আমরা বিক্রিয়ক ধরি, এখানে বিক্রিয়ক ধরি, সোডিয়ামকে বিক্রিয়ক ধরলাম, আর উৎপাদটা কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম প্লাস ধরলাম, সোডিয়াম প্লাস উৎপন্ন হয়েছে আমাদের। তো এই যে সোডিয়াম প্লাসের ধনাত্মক আয়ন তৈরি করতে এখানে শক্তির কি চূড়া ধরলাম, শক্তির চূড়া, ঠিক আছে? তো এখন দেখি আমরা যে যদি হয় বিক্রিয়ক সোডিয়াম, আর আমরা উৎপাদ যেটা প্রোডাক্টটা আমরা কি সোডিয়াম প্লাস ধনাত্মক আয়ন মানে ধনাত্মক আয়ন পেয়েছি। তো এই যে দেখি এটা যদি বি ধরি, তাহলে দেখেন এই যে এ থেকে বির পরিমাণ কতটুকু? আমরা যে শক্তির এই পুরো গ্রাফ এটাকে সি ধরি, এই সি এর থেকে কিন্তু যদি বি এর পরিমাণ হলো কি এতটুকু। আর যদি আমরা বলি যে কি এখানে বিক্রিয়ক এর পরিমাণটা দেখতে পাচ্ছি কি এর পরিমাণটা কিন্তু এই শক্তির এখান থেকে কি এই পর্যন্ত, মানে
বিক্রিয়কের পরিমাণটা বেশি, উৎপাদের পরিমাণটা কি কম। আর বিক্রিয়কের পরিমাণ যখন বেশি হয় উৎপাদের চেয়ে, তখন কি হয়, সেটি কি তাপ হারি হয়। তো এটা কিন্তু তাপ হারির একটি গ্রাফ আমরা ধরেই নিতে পারি এবং এটি পরীক্ষায় এসে থাকে। তো এখন আমরা দেখব আয়নীকরণ শক্তি, মৌলের আয়নীকরণ শক্তি পর্যায়বৃত্ত ধর্মভাবে কীভাবে বাড়ে কিংবা কমে থাকে আর কি। তো সেজন্য আমার প্রথমত জানতে হবে পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে যেহেতু হয়ে থাকে, সেহেতু আমরা প্রথমে পর্যায়ের ক্ষেত্রে আলোচনা করি। আমরা যদি এখানে পর্যায় এবং পর্যায়, প্রথমে আমরা আলোচনা করব পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি আসলে কীভাবে কী হয়। পর্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা ডান ধরি, ডান থেকে ডান না, এটা হলো বাম পাশ, তো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, তাহলে কি হয়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, মানে একটা আয়ন তৈরি করতে শক্তি লাগে প্রচুর, এই জন্য কি এই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কি একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে বৃদ্ধি পায়। কারণটা কি? কারণটা খুবই সহজ একটা ব্যাপার। কারণ বাম থেকে যখন ডানে যায়, এখানে কিন্তু ইলেকট্রনের কি হয়, এই মৌলের কিন্তু কি আকার বৃদ্ধি পায় না, কিন্তু ইলেকট্রনের বৃদ্ধি পায়। তো ইলেকট্রন যখন বৃদ্ধি পায়, এখানে ধরি আমি, এখানে যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে না, তাহলে ধরলাম কি দুইটা স্তর আছে, পর্যায় দ্বিতীয় দুইটারই। কিন্তু এখানে নিউক্লিয়াসের এই বাম থেকে যখন ডানে যাচ্ছে, এটা বাম থেকে ডানে যাচ্ছে, ধরলাম এখানে অক্সিজেন না ধরি, এখন এখানে ধরি যে এখানে কি 5টি ইলেকট্রন আছে, এখানে কি 6টি ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের প্রতি কি 6টি ইলেকট্রনের যে আকর্ষণ বন্ডিং থাকবে, এই বন্ডিংটা কিন্তু কি এই 5টা ইলেকট্রনের চেয়ে কি বেশি হবে। মানে এখানে যদি আমরা হিট দিই, এখন হিট দিলে কিন্তু সহজেই 5টার জন্য শক্তিটা কম লাগবে, আর এই 6টার জন্য কি হচ্ছে, এখানে আমাদের কিন্তু প্রচুর শক্তি দিতে হবে, আরও বেশি। ঠিক আছে, আমরা এর থেকে বুঝতে পারছি কি বাম থেকে কি হয়, ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তো এটা বুঝলাম যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এবার আমরা যদি ফলো করি যে গ্রুপের ক্ষেত্রে, একই গ্রুপের ক্ষেত্রে আবার কিন্তু ভিন্ন ব্যাপার। গ্রুপের ক্ষেত্রে যত নিচের দিকে আসে একই গ্রুপে, তখন কিন্তু আকার বৃদ্ধি পায়, 2 থেকে 3 হয়, 3 স্তর হয়, 3 থেকে কি 4 হয়, এরকম। তো এখন ব্যাপারটা হলো, যদি এরকম আকার বৃদ্ধি পায়, ধরলাম এটা নিউক্লিয়াস, আর এখানে স্তর আছে ধরি একটা, ঠিক আছে, আর এখানে ধরলাম নিউক্লিয়াস, এখানে স্তর, নিউক্লিয়াস থেকে স্তর আছে 2টা। এটা হলো কি একই পর্যায়ের কি একই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছি। তাহলে নিচে গেলে কি হচ্ছে বলতেছি, স্তর বাড়তেছে, শক্তি স্তর বেড়ে যাচ্ছে। তো শক্তি স্তর বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে যে বহিস্থ স্তরের, আমাদের তো আয়নীকরণ শক্তির ব্যাপারে কি বহিস্থ স্তর নিয়ে, তাহলে বহিস্থ স্তরের প্রতি এখানে ধরলাম একটা ইলেকট্রন, বহিস্থ স্তর এখানে একটা ইলেকট্রন। তো এই বহিস্থ স্তরটা সর্বকাছ হয়ে কি এই প্লাস আর মাইনাসের যে কি শক্তিটা প্রবল আকারে কি আবদ্ধ রয়েছে, আর এখানে কি স্তর বাড়তেছে, তার মানে কি এই যে মানে এই ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের আকর্ষণটা কমছে। তো এখানে যখন আমরা হিট দেব, এখানে হিট দিলে কিন্তু খুব সহজে আমরা কি একটা ইলেকট্রন বের করে কি পজিটিভ আয়ন তৈরি করতে পারবো। আর এখানে কিন্তু আমাদের হিটটা আরও বেশি মানে দিতে হবে, মানে শক্তিটা বেশি দিতে হবে। আর এখানে শক্তি যেহেতু বেশি দিতে হবে, তাহলে এখানে কি নিউক্লিয়াসের প্রতি যেহেতু অনেক কাছে শক্তি বেশি লাগছে, তাহলে এখানে যে আমরা ইলেকট্রনটা সরিয়ে পজিটিভ একটা আয়ন তৈরি করব, মানে মৌলের আয়নটা তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু হিট বেশি লাগছে। আর শক্তি বেশি লাগার ফলে এখানে কি আয়নীকরণ শক্তিটা কি বেশি হচ্ছে, আর এখানে কি কম লাগছে। তাহলে আমরা কি একই গ্রুপের ক্ষেত্রে যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে কি হবে, তাহলে আয়নীকরণ শক্তি কমবে। তো ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা যদি দেখি একটি পর্যায়ের ব্যাপারটি, যদি আমরা পর্যায়ের ক্ষেত্রে যে বলছি কি ডান থেকে কি হয়, বাম থেকে ডানে গেলে পর্যায়টা আমি বলি, বামটা কি আছে, বামে ধরি আমরা দ্বিতীয় পর্যায়ের মূল নেই, লিথিয়াম বেরিলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, এই পর্যন্ত। এবং এটা মনে রাখতে হবে যে কি
নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হয়ে থাকে। কি হয়? সর্বোচ্চ হয়ে থাকে। কারণ আয়নীকরণ শক্তি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ এজন্যই হয় কারণ এই নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ থাকে, আর যেহেতু অষ্টক পূর্ণ থাকে আর সেহেতু এই নিষ্ক্রিয় গ্যাসগুলি কি হয়? স্টেবল হয়। আর স্টেবল হলে সেই নিষ্ক্রিয় গ্যাস যখন স্টেবল হয় তখন যখন হিট দেওয়া হয়, যখন শক্তি দেওয়া হয়, এই অষ্টক কি অষ্টক থেকে একটি ইলেকট্রন বের করতে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন হয়। আর তাই কি এই মানে একটি ইলেকট্রন বের করে যে আয়নটা তৈরি করতে হয়, সেই আয়ন তৈরি করতে যে অনেক শক্তি লাগে। আর এই জন্যই কি নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হয়ে থাকে। তো যাই হোক, আমরা যদি বাম থেকে ডানে যাই, তো এখন ব্যাপারটা হলো এখানে ব্যাপারটা হলো যে কি এখানে লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এর মধ্যে আমরা যেহেতু এগুলি সবই কি দ্বিতীয় পর্যায়ের মৌল, সেহেতু কি হবে? লিথিয়ামের চেয়ে কি বেরিলিয়ামের কি আয়নীকরণ শক্তি বেশি, ব্রোনের কি আরও বেশি, কার্বনের চেয়ে কি আবার নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি, এরকমই হওয়ার কথা। কিন্তু কেমিস্ট্রিতে তো একটু ব্যতিক্রম থাকেই। তো সেই ব্যতিক্রমটা এখানে হয় যে নাইট্রোজেনের চেয়ে কিন্তু অক্সিজেনের চেয়ে কি হয়? অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি থাকে। আয়নীকরণ শক্তি বেশি হয়। এটা কিন্তু খ নাম্বার কোশ্চেনে এসে থাকে, বেশি হয়। এর কারণটা হলো, এটা খ নাম্বার কোশ্চেনে এসে থাকে। এটার কারণটা হলো যে অক্সিজেন যে আমরা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের 1s² 2s² 2p4, তো বৈশিষ্ট্যর যে ইলেকট্রনের স্তরটা আছে পি অরবিটালে 1টা 2টা 3টা 4টা। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন, তো 1s² 2s² 2p3। তাহলে পি অরবিটাল বৈশিষ্ট্যর পি অরবিটাল ইলেকট্রন আছে কয়টা? 1টা 2টা 3টা। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে 3টা ইলেকট্রন আছে, একজনের 3টা ইলেকট্রন দেখতেছি, অক্সিজেনের ক্ষেত্রে 4টা, আর কি নাইট্রোজেনের ক্ষেত্রে কি 3টা। তো অক্সিজেন যদি ধরি এখানে 1টা 2টা 3টা 4টা, আর নাইট্রোজেনের ক্ষেত্রে ধরলাম আমরা দেখলাম যে কি বৈশিষ্ট্যরে কি 3টা আছে, px py pz। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হলো যদি আমরা রসায়নের একটি ভাষা হলো এরকম যে কি যদি হাফ ফিল থাকে তাহলে তার শক্তি বেশি, আর যদি ফুল ফিল থাকে শক্তি বেশি। মানে p3 বা p6 যদি অরবিটালে থেকে থাকে, p3কে বলতেছি হাফ ফিল আর p6কে বলা হয় ফুল ফিল। তো হাফ ফিল বা ফুল ফিল যদি থাকে এদের পাওয়ার বেশি হয়। এদের পাওয়ার বেশি হয়, মানে নিউক্লিয়াসের প্রতি এদের আকর্ষণটা বেশি থাকে। যেহেতু এই হাফ ফিল রয়েছে কার? নাইট্রোজেনের। আর অক্সিজেনের কিন্তু হাফ ফিলও নেই, ফুল ফিলও নেই। সো এই জন্যই কি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কার অপেক্ষা? অক্সিজেনের অপেক্ষায়। আচ্ছা ঠিক আছে। তো এখন ব্যাপারটা আমরা আরেকটা এখানে ব্যতিক্রম আছে যে বেরিলিয়ামের চেয়ে কিন্তু ব্রোনের কি হওয়া উচিত ছিল? ব্রোনের কি আয়নীকরণ শক্তি বেশি হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা হলো কি বোরনের চেয়ে বেরিলিয়ামের বেশি। বোরনের চেয়ে বেরিলিয়ামের কেন বেশি? এটা হওয়ার কথা ছিল কি আমরা যে নোটটা ফলো করলাম যে কি একই পর্যায়ে কি বাম থেকে কি ডানে গেলে কি মানে আয়নীকরণ শক্তি বাড়ে, কিন্তু এখানেও ব্যতিক্রম দেখছি। আমরা জানি ব্রোনে কয়টা ইলেকট্রন? 5টা, 1s² 2s² 2p কত 3। মানে বৈশিষ্ট্যরে কয়টা 2p3 না 2 4 5 2p1, মানে একটা ইলেকট্রন আছে পি অরবিটালে। আর যে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা ইলেকট্রন, তাহলে 1s² 2s²। এর বৈশিষ্ট্যের যদি আমরা এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 2টি। এখানে ব্যাপারটা হলো এখানে কি শুধুমাত্র প্লাস হাফ স্পিন রয়েছে, এখানে কিন্তু প্লাস হাফ স্পিনও আছে, এখানে মাইনাস হাফ স্পিনও আছে। তো এখানে ব্যাপারটা হয় যে এই যে মাইনাস হাফ অ্যান্ড প্লাস হাফ স্পিন হয়, এখানে চৌম্বকীয় বলটা বেশি। এখানে কি চৌম্বকীয় বলটা বেশি হয়, বল বেশি থাকে। আর এখানে যেহেতু শুধুমাত্র একটি মানে স্পিন আছে, তো এই একটি স্পিনের জন্য চুম্বকীয় বলটা ততটা বেশি হয় না, তাই এখানে হিট দিলে তখন এই ইলেকট্রনটা মানে সরিয়ে ফেলতে সহজ হয়, মানে শক্তিটা কম লাগে। আর বাট এখানে যদি আমি এখন আগুন দেই, তো এখানে হিটটা দিলে মানে শক্তিটা বেশি লাগে, কারণ কি এরা কি প্লাস আপ মাইনাস অবস্থায় আছে। তো এটাও ব্যতিক্রম যে কি বেরিলিয়ামের কি বোরন অপেক্ষা কি আয়নীকরণ শক্তি বেশি হয়। আচ্ছা, এখন যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, তো
তো আমরা বুঝলাম যে কেন এই ব্যতিক্রম ব্যাপারটা দেখলাম আর কি। আর এখন যদি আমরা বলি একই গ্রুপের ক্ষেত্রে কিন্তু খুব সহজ। গ্রুপের ক্ষেত্রে যদি এরকম পরীক্ষায় আসে যে একই গ্রুপ, যে সোডিয়াম এবং কি পটাশিয়াম, এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। আমরা জানি কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি 11 বৈশিষ্ট্যরে কি 3s1, আর পটাশিয়ামের কি 19টি ইলেকট্রন বৈশিষ্ট্যরে কি 4s1। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কি আকার বৃদ্ধি পাচ্ছে, কার আকার বৃদ্ধি পাচ্ছে, পটাশিয়ামের আকার বৃদ্ধি পাচ্ছে সোডিয়াম অপেক্ষায়। তো আমরা জানি যে সোডিয়াম এবং পটাশিয়াম কি একই গ্রুপের মৌল, 3s1 তার গ্রুপ, একই গ্রুপের মৌল এগুলি 4s1টা। তো একই গ্রুপের মৌল হলে আমরা জানি কি যে আয়নীকরণ শক্তি একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিয়ে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি কমে যায়। তো পটাশিয়ামের তুলনায় এই জন্যে কি সোডিয়ামের আয়নীকরণ শক্তি কি বেশি, কারণ কি এখানে ইলেকট্রনের যে ব্যাপারটা থাকে, এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা এখানে কি কয়টা স্তর থাকে, সোডিয়ামের 3টা। তো ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা, এটা কি হয় বেশি কাছে থাকায় কি এদের এই আকর্ষণ বলটা বেশি কাজ করে। আর কি পটাশিয়ামের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে কি 4টা স্তর থাকায় কি এটা দূরবর্তী ইলেকট্রনটা, বৈশিষ্ট্যের ইলেকট্রনটা দূরবর্তী, এই জন্য যখন হিট দেওয়া হয় তখন কি হয়, হিট দিলে এই যে এই একটা ইলেকট্রন সরিয়ে ফেলতে কি মানে ধনাত্মক আয়ন তৈরি করতে কি মানে শক্তি কম লাগে। এই জন্যই বলা হচ্ছে বারবার কি সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। তো আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি এরকম, এটা পরীক্ষা অনেক বেশি আকারে এসে থাকে, যে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম প্লাস 2 গঠিত হয় না কেন। তো ব্যাপারটা হলো সোডিয়াম প্লাস, এখন ব্যাপার হলো সোডিয়াম প্লাস তৈরি করতে শক্তির প্রয়োজন হয়, মানে সোডিয়াম প্লাস ধনাত্মক আয়ন তৈরি করতে শক্তির প্রয়োজন হয় E1 ধরি আমি, E1 = 496 কিলোজুল পার মোল। আর সোডিয়াম প্লাস 2 যদি তৈরি করতে যাই, মানে আরেকটি ধনাত্মক আয়ন, মানে আয়নীকরণ শক্তি, মানে আরেকটি আয়ন তৈরি করতে যাই, তাহলে E2 = 4565 কিলোজুল পার মোল শক্তি লাগে। বাট ব্যাপারটা হলো সোডিয়াম ইলেকট্রন কয়টি, 11টি। তো সোডিয়ামের ইলেকট্রন 11টির থেকে যখন আমি সোডিয়াম প্লাস বানাই, একটা ধনাত্মক আয়ন বানাই একটা ইলেকট্রন সরিয়ে, তখন এটা কিন্তু নিয়নের মতো তৈরি হয়ে যায়, নিয়নের মতো কি হয় তৈরি হয়ে যায় ইলেকট্রন বিন্যাস। আর যখন নিয়নের মতো হয়, নিয়ন একটি কি নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসের কি মানে স্টেবল ক্ষমতা বেশি, তখন এই সোডিয়াম প্লাসটা কি স্টেবল হয়ে যায়। আর এই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে মানে আয়নীকরণ শক্তিটা প্রয়োজন হয় কত, 496 কিলোজুল পার মোল। কিন্তু যখন এই সোডিয়াম প্লাস 1 থেকে যদি আমরা এখন মানে সোডিয়াম প্লাস 2 তৈরি করতে যাই, সোডিয়াম প্লাস 1 থেকে এখন আমরা তৈরি করতে যাব কি সোডিয়াম প্লাস 2। তো সোডিয়াম প্লাস 2 তৈরি করতে গেলে কি করতে হবে, আমার নিয়নের মতো যে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করেছিল এই সোডিয়াম প্লাস 1, সেখান থেকে এই 10টি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন সরাতে হবে। বাট আমরা জানি কি প্রতিটা মৌলই কি চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে চায়, এবং কি সেই মৌলটি কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়। তো এখন সেই স্টেবল মৌলকে যদি আমরা এখন কি হিট দিয়ে আয়ন তৈরি করতে যাই, মানে সোডিয়াম প্লাস 2-র মধ্যে হিট দিয়ে আয়ন তৈরি করতে যাই, মানে সোডিয়াম প্লাস 1কে 2 বানাতে যাই, তো সোডিয়াম প্লাস 2 বানাতে কত শক্তি লাগছে, 4565 কিলোজুল পার মোল। বাট এটা আসলে বাস্তবে অসম্ভব ব্যাপার, মানে এত বিপুল পরিমাণ মানে শক্তি কখনোই মানে উদ্ভবের সম্ভব নয়। এর জন্য কি হয়, সোডিয়াম প্লাস 2 তৈরি করা যায় না, সোডিয়াম প্লাস 1 তৈরি হয়, বা সোডিয়াম প্লাস গঠিত হয় না, সোডিয়াম প্লাস 1 গঠিত হয়। তো আজকে এই পর্যন্তই, আগামী লেকচারে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।